ভারতে শিক্ষা দেওয়ার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন। ভারত বাংলাদেশ সম্পর্কের কোট অ্যান্ড কোট স্বর্ণযুগ যখন চলছিল, আমার আসলে চীন নিয়ে একটা প্রশ্ন করতে হবে যে এইটার ক্ষেত্রে চীনের মানে মাননীয় প্রধান উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন, এটার সাথে আসলে চীনে এটার নিয়ে কথা হবে কিনা, এইটার বা চীনের সফরে এটার মধ্যে থেকে গুরুত্ব পাবে কিনা, কারণ আরাকান আর্মির সহায়তাটা মূলত চীন থেকে আসে, আবার মিয়ানমার সরকারের সঙ্গেও চীনের একটা সম্পর্ক রয়েছে। এটা বিষয়ে কি আপনি কিছু বলবেন? কারণ চীন নিয়ে আমাদের আরো প্রশ্ন রয়েছে আর কি, এইটাতে কিছু বলবেন? না, এটা আমি বলবো এই কারণে যে আপনি বলেছেন যে দুই পক্ষের সাথে চীনের সম্পর্ক আছে। এটা একদিক দিয়ে আমাদের জন্য সুবিধাজনক এই জন্য যে আমরা যদি কোনো কিছু আসলে সত্যিকার সমাধানটা যেটা চাই সেটাতে চীন বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, কারণ চীনের সাথে যেহেতু দুই পক্ষেরই যোগাযোগ আছে এবং দুই পক্ষই অনেকাংশেই চীনের উপর নির্ভরশীল। আমরা অবশ্যই চীন আমাদের বন্ধুরাষ্ট্র, আমরা চাইবো যে তারা আমাদেরকে সহায়তা করুক। আমরা আশা করব যে এই সমস্যার সমাধানে চূড়ান্ত বিচারে চীন একটি ইতিবাচক ভূমিকা রাখবে। একটি প্রশ্ন দর্শকরা অনেকবার করছেন, সেজন্য প্রশ্নটা করা, সেটা হচ্ছে যে পররাষ্ট্র সচিব, আপনার পররাষ্ট্র সচিব যিনি আছেন, বলা হচ্ছে যে তিনি আওয়ামী লীগের লোক বা অন্য কোনোভাবে, এই ব্যাপারটা আপনি আসলে শুনেছেন কিনা, দেখেছেন কিনা? পররাষ্ট্র সচিবের নিয়োগের ক্ষেত্রে আপনার কোনো পছন্দ ছিল কিনা, আছে কিনা? দেখুন, পররাষ্ট্র সচিবের নিয়োগে পররাষ্ট্র উপদেষ্টার কোনো পছন্দ থাকবে না, এটা তো হতে পারে না। এটা খুবই স্বাভাবিক। পররাষ্ট্র সচিব অবশ্যই আমি আমার পছন্দের ব্যক্তি বলেই এবং আমি তাকে যোগ্য বলে মনে করি বলেই তিনি এই পদে আসীন হয়েছেন। আর একটা কথা আমি আপনাকে বলি, যে কেউ যে কোনো অবস্থানে ঢুকলেই, এখন তো যেহেতু সোশ্যাল মিডিয়া খুব অ্যাক্টিভ, মুহূর্তের মধ্যে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের বিষোদ্গার চলতে থাকে, কিছু সত্য কিছু মিথ্যা, কিছু এর মাঝামাঝি। তো আমাদেরকে এটা এভাবেই দেখতে হবে। হয়তো অন্য কাউকে পররাষ্ট্র সচিব হিসাবে দেখতে কারো ইচ্ছা ছিল, তিনি হয়তো সন্তুষ্ট হননি, তিনি এটা বলতেই পারেন। তবে আমি এটুকু বলি যে উনি তার দায়িত্ব সঠিকভাবে পালন করছেন এবং উনি আওয়ামী লীগের লোক কোট অ্যান্ড কোট, এরকম কোনো প্রমাণ আমার কাছে নেই। আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে গত 17 বছর একটি সিস্টেমে দেশে একটি খুবই অন্যায্য একটা ব্যবস্থা ছিল, সেখানে আত্মরক্ষার জন্য এবং স্বাভাবিকভাবে জীবন কাটিয়ে চাকরি করে রিটায়ার করার জন্য কিন্তু অনেককেই বা প্রায় সবাইকেই অন্ততপক্ষে নিজেকে আওয়ামী বিরোধী নয় এটা প্রমাণ করতে হয়েছে। সেটাকে আমাদের ধরলে চলবে না। আমাদেরকে চিন্তা করতে হবে যে আমি একটা কথা প্রায়ই বলি যে আমি আমার চাকরি জীবনে 33 বছর চাকরি করেছি, এর মধ্যে 6টা সরকার পরিবর্তন দেখেছি। এবং ব্যুরোক্র্যাটদের নিয়মই হচ্ছে যে তারা যখন যে সরকার থাকবে তাকে তারা সার্ভ করবে এবং তাদের মতো করে সার্ভ করতে হবে। এখন সেটার কোনো বিকল্প আমরা এখনো বের করতে পারিনি, যদি পারতাম তাহলে ভালো হতো। প্রতি একটি খবর খুব আলোচিত, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে সৌদি আরবে থাকা 69,000 রোহিঙ্গার বাংলাদেশি পাসপোর্ট নবায়ন করা হচ্ছে। আমরা জেনেছি যে এটি এই সরকারের সিদ্ধান্ত নয়, আগের সরকারের ধারাবাহিকতা। রোহিঙ্গাদের নিয়ে এই ডিল করা থেকে এটিকে আপনি ভুল সিদ্ধান্ত মনে করেন কিনা, এই 69,000 পাসপোর্ট নবায়ন করা? ভুল শুদ্ধ আসলে আমি এখানে কোনোটাই বলতে চাই না। বিষয়টা হচ্ছে যে এটা আমাদের করতে হয়েছে এই কারণে যে আপনারা জানেন যে সৌদি আরবের সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। সৌদি আরবে আমাদের 30 লক্ষ বেশি মানুষ ওখানে কাজ করেন। এখন এই আমরা জানি যে আমাদের দেশে দুর্নীতির মাধ্যমে বিভিন্ন সময়ে প্রচুর পাসপোর্ট দেওয়া হয়েছে। এখন পাসপোর্ট যখন একবার আপনি দিয়েছেন, আপনি তো দায়িত্বটা পুরোপুরি অস্বীকার করতে পারেন না। এখন তারা সৌদিরা যেটা ইনসিস্ট করছেন যে না, তারা সব রেগুলারাইজ করতে চান, কাজেই তাদের যেহেতু পাসপোর্ট ছিল এবং সেটা এক্সপায়ার করে গেছে, তার কাজে তাদেরকে আমাদের পাসপোর্ট দিতে হবে। আমরা অনেক নেগোশিয়েট করেছি, তাদের চেষ্টা করেছি অনেক কিছু। আলটিমেটলি দেশের স্বার্থে আমাদেরকে এটা কিন্তু স্বীকার করতে হয়েছে এবং দেশের স্বার্থেই আমরা এই কাজটা করছি। এরপরে এটার ইফেক্ট কি হবে সেটা আমরা দেখবো এবং যখন মুখোমুখি হব তখন আমরা সেটা মোকাবেলা করার চেষ্টা করব। আপনি নিশ্চয়ই এই আলোচনাটা আপনার কাছে তো আসবেই। ডব্লিউএফপি আলোচনা করছেন যে তহবিল না পেলে রোহিঙ্গাদের রেশন অর্ধেক করে ফেলতে হবে বা টাকা কমে যাবে। এটা আসলে কতটা মানে সংকটের কথা বা কতটা তহবিল? এবং দেখুন, ইতিমধ্যে নোটিশ যেটা দেওয়া হয়েছে সেটা হলো যে এপ্রিল ঠিক আছে, মার্চ তো পার হয়ে গেল, এপ্রিল ঠিক আছে, মে থেকে এটা ওই $12.5 পার হেড পার মান্থ, এইরকম সামান্য পরিমাণে কিন্তু কোথাও কারো থাকা খাওয়ার ব্যবস্থা হয় না। যাই হোক, থাকার ব্যবস্থা তো আছে। যাই হোক,
এতে করে এক ধরনের কোনো না কোনো ভাবে আমরা এটা ম্যানেজ করতে পারছিলাম। এখন দেখা গেছে যে যদি আসলে এই ইউএসএআইডির কারণে যদি একেবারে ফান্ড বন্ধ হয়ে যায়, তাহলে এটা $6 নেমে আসবে। আমি মোটামুটি আশাবাদী যে এটা ঘটবে না। আমরা ইতিমধ্যে আমাদের সকল বন্ধু রাষ্ট্রকে বলেছি, এবং এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের যে এখানে যারা প্রতিনিধি আছেন তাদেরকে বলেছি, দেখো এটা তো হতে পারে না যে $6 কি করে একজন মানুষ তার জীবন ধারণ করবে এই মাসে। কাজে এটা আমার মনে হয় আমরা একটু ইতিবাচক ইন্ডিকেশন পাচ্ছি। এই ভয়ঙ্কর পরিস্থিতি দাঁড়াবে না, আমরা অন্ততপক্ষে বাড়াতে না পারি যে পর্যায়ে ছিল সেটা আমরা ধরে রাখতে পারবো বলে আমি খুবই আশাবাদী। আচ্ছা, আমি একটু চীন প্রসঙ্গে যাই। যে 26শে মার্চ প্রধান উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন, সেই চীন সফর নিয়ে নানা ধরনের কথা আছে। যে আমাদের প্রেস সচিব বলছেন যে মানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলছেন যে সরকার দুই দেশের সম্পর্কে নতুন উচ্চতায় নিয়ে যেতে চায়। আমরা আসলে চীন থেকে কি চাই? মানে একটা আছে না যে আমরা এই মুহূর্তে চীন থেকে আমরা কি হলে বলবো যে আমরা এটা চেয়েছি, এটা পেয়েছি। এগুলি নিশ্চয়ই আপনি আগেই সব ঠিক করেছেন, আপনিও চীনে গিয়েছিলেন। সবচেয়ে বেশি চাওয়া আমাদের এখন চীন থেকে কি, মানে আমাদের প্রায়োরিটিতে সবচেয়ে উপরে? প্রায়োরিটিতে আমি যদি বলি তাহলে আসলে অবশ্যই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যেটা আছে এটা তো আছেই। অবশ্যই আমরা সবসময় সেই সম্পর্কটাকে আরো একটু এগিয়ে নিতে চাই। এটা আপনারা জানেন যে আমাদের সব বন্ধুদের সাথে আমরা সেটা করার চেষ্টা করি, এবং যখন একটি সর্বোচ্চ পর্যায়ে সফর হয় সেটা নিজেই সেটা ইন্ডিকেশন দেয় যে আমরা আসলে খুব সম্পর্কটাকে আরো এগোনোর চেষ্টা করছি, এবং খানিকটা যে অগ্রগতি হচ্ছে সেটারই প্রমাণ হলো একটা ভিজিট, এই পর্যায়ের একটা সফর। আর যদি বলেন যে আমরা কি চাই, আমাদের প্রধানত বিষয়টা হচ্ছে যে অর্থনৈতিক। আমরা চাই যে চীন আমাদের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় আছে, এটা বহাল থাকুক এবং আরো বৃদ্ধি পাক। আমরা চাই যে চীন এখানে আমাদের দেশে চীনের পক্ষ থেকে সরকারি পর্যায়ে হোক বা ব্যক্তি পর্যায়ে হোক প্রচুর বিনিয়োগ আসুক। আমরা কিন্তু চীনের জন্য স্পেসিফিক একটা এসইজেড এলাকা রেখেছি চিটাগংয়ে, 400 একরের মতো। আমরা চাই যে সেখানে তারা তাদের বিনিয়োগ করুক, ফ্যাক্টরি রিলোকেশন হোক অথবা নতুন ফ্যাক্টরি চালু করা হোক, এটা তারা এখানে আসুক। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমরা এমনিতে তো চীন আমাদেরকে প্রচুর সুবিধা দিয়েছে, কিন্তু আমরা সেটা খুব বেশি ব্যবহার করতে পারছি না এই কারণে যে আসলে আমাদের প্রোডাক্ট বাস্কেট খুবই লিমিটেড, এটা তো আমরা জানি অনেক। হ্যাঁ, কিন্তু আমরা প্রধানত আমি মনে করি যে দেখবো যে এটা হোক, আমাদের সাথে ইনভেস্টমেন্টটা বাড়ুক, যোগাযোগ বাড়ুক, ব্যবসা বাণিজ্য বাড়ুক, এবং সেটা বাড়ছে, আরো যেন বাড়ে আমরা সেটাই চাই। এডুকেশন একটা ক্ষেত্র, আমরা চাই যে আপনারা জানেন যে আসলে চীনের একটা উল্লেখযোগ্য সংখ্যক বিশ্ববিদ্যালয় কিন্তু র্যাঙ্কিং এ যথেষ্ট উপরের দিকে। তো আমাদের প্রচুর ছাত্র কিন্তু পড়াশোনা করছে চীনে। আমরা হয়তো এই সংখ্যাটা সম্বন্ধে অতটা ওয়াকিবহাল ছিলাম না। আমরা চাই যে এটা আরো বাড়ুক, আমরা চাই যে তারা আরো স্কলারশিপ দেখ আমাদের ছেলে মেয়েদেরকে। পাশাপাশি আমরা চাই যে তারা হেলথ সেক্টরে একটু এগিয়ে আসুক। আমরা চাচ্ছি যে তারা তাদের এখানে যে হসপিটালগুলি আছে সেটাতে বাংলাদেশের চিকিৎসার ব্যবস্থা ইতিমধ্যে একটি ছোট্ট গ্রুপ গেছে ট্রায়াল কেস হিসাবে, সম্ভব কিনা, কতটুকু সম্ভব, কতটুকু ভায়াবল সেটা আমরা দেখবো। প্লাস আমরা চাচ্ছি যে তারা আমাদের এখানে হসপিটাল স্থাপন করুক। তো এই জিনিসগুলো যদি হয় তাহলে সম্পর্ক স্বাভাবিকভাবে আরেকটু এগোবে। আমি মানে একটু আরেকটা মানে চীনেরই অন্য একটা প্রসঙ্গে যাওয়ার আগে একটু জানতে চাই যে আপনি যে বিষয়গুলি চীন থেকে চাচ্ছেন সেটি কি আসলে চীনের প্রবল প্রতিদ্বন্দ্বী এই অঞ্চলে ভারতের এন্টিডোট হিসাবে, নাকি বাংলাদেশের জন্য কল্যাণটা বা বাংলাদেশের ব্যবসায়িকটা বিষয়টাই আপনার মাথায় বেশি থাকতেছে? কেউ কেউ প্রশ্ন তুলতেছেন, আমি জানি যে আপনার মাথায় নিশ্চয়ই বিজনেসটাই থাকতেছে, কিন্তু কেউ কেউ প্রশ্ন তুলতেছেন জাস্ট ভারতকে শিক্ষা দেওয়ার জন্য আপনি চীনের দিকে এই বিষয়গুলি, শিক্ষা, মেডিকেল যেগুলি আপনি বললেন সেগুলি করতে চাচ্ছেন। না, দেখুন এখানে আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে, ভারতকে শিক্ষা দেওয়ার কোনো প্রশ্ন নেই, ভারতকে শিক্ষা দেওয়ার কিছু নেই আমার। কিন্তু এটা তো সত্য যে ভারতের সাথে গত 6 মাস যাবত যে আমাদের যে সম্পর্ক সেখানে কিছু টানাপোড়েন আছে এবং কিছু রেস্ট্রিকশন ভারতের পক্ষ থেকে এসছে, আমাদের পক্ষ থেকে না। তো আমাদেরকে তো প্রথম কথা হলো যে আমি সবসময় যেটা বলি যে কোনো ভ্যাকুয়াম কিন্তু থাকে না, কোনো শূন্যস্থান থাকে না, সেটা কেউ না কেউ পূরণ করে। ভারতে যদি আমাদের চিকিৎসা নিতে যান যারা, তারা যদি যেতে না পারেন বা তাদের সংখ্যা যদি ড্রাস্টিক্যালি কমে আসে, তাহলে তারা কোথাও না কোথাও চিকিৎসা নেবেন। তাদের কেউ বাংলাদেশে চিকিৎসা নেবেন, কেউ থাইল্যান্ডে যাবেন, কেউ আমরা বলছি যে চীনে যান, চীনে যাচ্ছেন,
বা যাবেন, এভাবেই শূন্যস্থান পূরণ হবে। এখানে কিন্তু শিক্ষা দেওয়ার কিছু নেই। ব্যাপারটা হলো আমাদেরকে তো অ্যাডজাস্ট করতে হবে, নতুন রিয়ালিটিতে আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে। সেই অ্যাডজাস্ট করতে গিয়ে আমাদের যা যা কিছু করা প্রয়োজন সেটা আমরা করব। ইনভেস্টমেন্ট, আরেকটা জিনিস খেয়াল করুন আপনারা, আপনি যে অর্থনৈতিক দিক থেকে যদি খেয়াল করেন, তাহলে যখন ভারত বাংলাদেশ সম্পর্কের কোট অ্যান্ড কোট স্বর্ণযুগ যখন চলছিল, তখনও কিন্তু অফিসিয়ালি সবচেয়ে বেশি এক্সপোর্ট বাংলাদেশে ছিল চীনেরই, ভারতের না, ভারতের চেয়ে বেশি। যদিও বাস্তবে হয়তো ভারতের বেশি ছিল, কারণ ইনফর্মাল ট্রেড ছিল একটা বড় অংশ, কিন্তু এটা তো অর্থনৈতিক সম্পর্কর সাথে তো